প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্দুল করিম, সহকারী শিক্ষক, ফিরোজ শাহ সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়, চট্টগ্রাম। গত ক্লাসে আমরা নবম ও দশম শ্রেণীর রসায়নের তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করছিলাম, পদার্থের গঠন। আজকে আমরা পরমাণু মডেল সম্পর্কে আলোচনা করব। পরমাণুর মডেল। সর্বপ্রথম পরমাণু মডেল গঠন সম্পর্কে ধারণা দেন বিজ্ঞানী রাদারফোর্ড। তার এই ধারণাকে রাদারফোর্ডের পরমাণু মডেল নামে পরিচিত। রাদারফোর্ডের পরমাণু মডেল নামে পরিচিত। বিজ্ঞানী রাদারফোর্ড 1911 সালে একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা করেন। সেই পরীক্ষাটা কী ছিল? যে পাতলা স্বর্ণপাতের ভিতর দিয়ে তিনি আলফা রশ্মি, ধনাত্মক আধানযুক্ত আলফা কণিকা, এই আলফা রশ্মি প্রেরণ করেন। তো দেখা গেল যে সামান্য কিছু রশ্মি বিকর্ষণ হয়ে বিপরীত দিকে ফেরত আসছে, আর অধিকাংশ রশ্মি স্বর্ণপাত ভেদ করে পার হয়ে যাচ্ছে। আলফা রশ্মি হচ্ছে ধনাত্মক আধানযুক্ত কণিকা। আর কিছু কিছু রশ্মি দিক পরিবর্তন করছে। সামান্য কিছু রশ্মি দিক পরিবর্তন করছে। এখান থেকে তিনি প্রথম প্রস্তাব দেন যে পরমাণুর মধ্যে একটা নিউক্লিয়াস, অধিকাংশ রশ্মি যেহেতু পার হয়ে যাচ্ছে, সুতরাং পরমাণুর ভিতরে অধিকাংশ জায়গায় ফাঁকা স্থান রয়েছে, আর কেন্দ্রে একটা ধনাত্মক আধান বিশিষ্ট নিউক্লিয়াস রয়েছে, যার জন্যে কিছু রশ্মি আবার বিকশিত হয়ে ফেরত আসে। তাহলে তিনি ধারণা দেন যে পরমাণুর মধ্যে বিশাল একটা ফাঁকা স্থান রয়েছে, যার ভিতর দিয়ে আলফা রশ্মি পার হয়ে যাচ্ছে। তিনি একটা ফুটবল মাঠের সাথে একটা ফুটবলের ধারণা দেন যে ফুটবল মাঠ যদি একটা পরমাণু হয়, আর ফুটবল হচ্ছে তার নিউক্লিয়াস, তাহলে একটা মাঠের তুলনায় একটা ফুটবল কত ছোট, তাহলে একটা পরমাণুর তুলনায় একটা নিউক্লিয়াস খুব ছোট, আর সকল ধনাত্মক আধান এই নিউক্লিয়াসের মধ্যে রয়েছে। যেহেতু তিনি আলফা রশ্মির বিকর্ষণ দেখতে পান এবং কিছু কিছু রশ্মি দিক পরিবর্তন করে বিকশিত হয়ে বেঁকে যায়, আর সামান্য কিছু রশ্মি বিপরীত পিছন দিকে আবার পিছন দিকে ফিরে আসে। এটা থেকে তিনি ধারণা করেন যে নিউক্লিয়াসটা ধনাত্মক আধান রয়েছে, নিউক্লিয়াসের ভিতরে ধনাত্মক আধান রয়েছে। তাহলে তিনি ধারণা দিলেন। আর নিউক্লিয়াসের চারিদিকে এক নম্বরে তিনি ধারণা দেন যে পরমাণুর মধ্যে ধনাত্মক আধান বিশিষ্ট নিউক্লিয়াস রয়েছে।
এই নিউক্লিয়াসটা কত বড়? খুবই নগণ্য, ছোট। পরমাণুর আকারের তুলনায় নিউক্লিয়াস খুব ছোট। পরমাণুর আকারের তুলনায় নিউক্লিয়াস খুব ছোট। তারপরে তিনি বলেন যে সমস্ত ভর পরমাণুর সমস্ত ভর নিউক্লিয়াসের মধ্যেই রয়েছে। আচ্ছা, এরপর তিনি ধারণা দেন যে ইলেকট্রনগুলা ঋণাত্মক আধান বিশিষ্ট। ইলেকট্রনগুলো ঋণাত্মক আধান বিশিষ্ট, যা নিউক্লিয়াসের চারিদিকে ঘূর্ণায়মান অবস্থায় রয়েছে। আচ্ছা, তিনি আরো বলেন যে পরমাণু বিদ্যুৎ নিরপেক্ষ। পরমাণু বিদ্যুৎ নিরপেক্ষ। আচ্ছা, নিউক্লিয়াসের যতটি ধনাত্মক আধান রয়েছে, নিউক্লিয়াসের বাইরে সমান সংখ্যক ঋণাত্মক, অর্থাৎ নিউক্লিয়াসের ভিতরে যতগুলো ধনাত্মক আধান রয়েছে, নিউক্লিয়াসের বাইরে সমান সংখ্যক ঋণাত্মক আধান রয়েছে। তারপরে এই ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চারিদিকে ঘুরতে আসে, ঠিক যেমন সূর্যের চারিদিকে গ্রহগুলো ঘুরছে। ইলেকট্রন রয়েছে, ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চারিদিকে চারদিকে ঘুরছে। ঠিক যেমন গ্রহগুলো সূর্যের চারিদিকে ঘুরছে। তাহলে তিনি গ্রহের সাথে তুলনা করেন, সূর্যের চারদিকে যেমন গ্রহগুলো ঘুরছে, নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রনগুলো, ঋণাত্মক আধান ইলেকট্রনগুলো ঘুরছে। তো এই প্লাস এবং মাইনাসের মধ্যে যে আকর্ষণ বল আর ইলেকট্রন ঘূর্ণনের, ধনাত্মক ও ঋণাত্মক আধানের মধ্যে আকর্ষণ বল চার্জের মধ্যে আকর্ষণ বল ইলেকট্রনের ঘূর্ণনে কেন্দ্রাতিক বল
সেন্ট্রিফিউগাল অ্যান্ড সেন্ট্রিপেটাল। সেন্ট্রিপেটাল হচ্ছে একটা বস্তুতে রশি বেঁধে যদি ঘোরাতে থাকো তাহলে দেখা যাবে যে হাতটাকে বাইরের দিকে আর স্পর্শকের দিকে নিয়ে যেতে চাচ্ছে। এই যে কেন্দ্রাত্মিক বল, ইলেকট্রনের ঘূর্ণনে কেন্দ্র বিমুখী বল সমান। ইলেকট্রন ঋণাত্মক ও ধনাত্মক ও ঋণাত্মক চার্জের মধ্যে যে আকর্ষণ বল আর ইলেকট্রনের ঘূর্ণনে কেন্দ্রবিমুখী বল উৎপন্ন কেন্দ্রবিমুখী বল সমান। তাই তার এই মডেলকে সৌর মডেল বলা হয়। তাই রাদারফোর্ডের এই মডেলকে সৌর মডেল বলে। তিনি সৌরজগতের সাথে তুলনা করছেন। তাহলে আমরা রাদারফোর্ডের ধারণা সম্পর্কে জানলাম। তিনি পরমাণু সম্পর্কে সর্বপ্রথম ধারণা দেন যে পরমাণু নিউক্লিয়াসে একটা পরমাণু নিউক্লিয়াসে কি ধনাত্মক আধান বিশিষ্ট পরমাণুর কেন্দ্রে ধনাত্মক আধান বিশিষ্ট নিউক্লিয়াস রয়েছে, প্লাস ধনাত্মক আধান বিশিষ্ট নিউক্লিয়াস রয়েছে। আর এই নিউক্লিয়াস চারিদিকে ঋণাত্মক আধান বিশিষ্ট ইলেকট্রনগুলো ঘুরতে আসে। ঠিক যেমন সূর্যের চারিদিকে গ্রহগুলা ঘুরছে। আর প্লাস আর মাইনাস আধানের মধ্যে যে আকর্ষণ বল আর ইলেকট্রন ঘূর্ণনের ফলে উৎপন্ন কেন্দ্রাতিক বল সমান। যার জন্য এটা নির্দিষ্ট কক্ষপথে থেকে ঘুরছে। এটাকে সৌরজগতের সাথে তুলনা করেন বলে তাকে সৌর মডেল বলা হয়। তবে এই পরবর্তীতে এই মডেলের কিছু ত্রুটি ধরা পড়েছে। এদিকে বলা হয় যে সীমাবদ্ধতা। তাহলে রাদারফোর্ডের পরমাণু মডেলের সীমাবদ্ধতা বা ত্রুটি। সীমাবদ্ধতা হচ্ছে কি যে তিনি গ্রহের সাথে ইলেকট্রনের তুলনা করেছেন, কিন্তু ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক আধান বিশিষ্ট কণিকা আর গ্রহগুলো হচ্ছে কি বিদ্যুৎ নিরপেক্ষ। প্রত্যেকটা গ্রহ বিদ্যুৎ নিরপেক্ষ, কিন্তু ইলেকট্রনগুলো হচ্ছে কি ঋণাত্মক আধান বিশিষ্ট কণিকা। কিন্তু গ্রহগুলো তড়িৎ নিরপেক্ষ। আচ্ছা, তারপরে আরেকটা ত্রুটি আছে যে বিজ্ঞানী ম্যাক্সওয়েল ম্যাক্সওয়েলের ধারণা মতে তিনি বলেন যে একটা আধানযুক্ত কণিকা যখন ঘুরতে থাকে তখন ক্রমাগত শক্তি বিকিরণ হতে থাকে। একটা নিউক্লিয়াসের চারদিকে যে ইলেকট্রনগুলো ঘুরছে, তা এই ইলেকট্রনগুলো আধান বিশিষ্ট কণিকা। এটা যখন ঘুরতে থাকে তখন ক্রমাগত শক্তি বিকিরণ করে। আর শক্তি বিকিরণের ফলে ইলেকট্রনের শক্তি বিকিরণের ফলে তার গতিবেগ কমে যায়, ইলেকট্রনের গতিবেগ কমে যায়। আচ্ছা, ইলেকট্রনের যদি গতিবেগ কমে তখন এই মাইনাস আর প্লাসের মধ্যে গতিবেগ কমলে কেন্দ্রাতিক বলও কমে যায়, স্পর্শক দিকে ছুটে যাওয়ার বল কমে যায়, বাইরের দিকে ছুটে যাওয়ার বল কমে যায়। যার ফলে এই প্লাস আর মাইনাসের মধ্যে আকর্ষণ বলটা বেড়ে যায়। যার ফলে এটা আস্তে আস্তে ক্ষুদ্রতর বৃত্তে ঘুরতে
ঘুরতে ঘুরতে এক সময় কি হয় যে সে নিউক্লিয়াসে পতিত হয়। এই নিউক্লিয়াসে পতিত হওয়ার কথা, হ্যাঁ, তার যদি স্পিড কমে যায় তাহলে কেন্দ্রের দিকে বাইরের দিকে ছুটে যাওয়ার বল কমে যাবে, যার ফলে এটা আকর্ষণ সে তোমার আকর্ষণ বল, নিউক্লিয়াসের দিকে আকর্ষণ বল বেড়ে যাবে, যার ফলে এক সময় এটা নিউক্লিয়াসে পতিত হবে, ইলেকট্রনগুলো নিউক্লিয়াসে পতিত হবে। কিন্তু বাস্তবে তা ঘটে না, কিন্তু এই ম্যাক্সওয়েল বলছে যে কি একটা আধানযুক্ত কণিকা যখন ঘুরতে থাকবে তখন ক্রমাগত সে শক্তি বিকিরণ করবে, আর শক্তি বিকিরণ করলে কি হয়, আস্তে আস্তে ক্ষুদ্রতর বৃত্তে ঘুরতে থাকবে, ঘুরতে ঘুরতে একসময় ইলেকট্রনগুলা নিউক্লিয়াসে পড়ে যাবে। কিন্তু আসলে এটা ঘটে না, এটা হয় না। তো এই দুইটা হচ্ছে তার রাদারফোর্ড পরমাণু মডেলের ত্রুটি। আচ্ছা, আমরা পড়ছিলাম পরমাণু মডেল সম্পর্কে। এবার আমরা আরেকটা পরমাণু মডেল সম্পর্কে জানবো। এটা হচ্ছে বোর পরমাণু মডেল। তিনি পরমাণু রাদারফোর্ড দিয়েছিল 1911 সালে এই মতবাদ। বোর পরমাণু মডেল সম্পর্কে ধারণা দেন 1913 সালে। তিনি প্রস্তাব রাখেন যে নিউক্লিয়াসগুলো একটা নির্দিষ্ট শক্তি স্তরে ঘুরে। ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চারিদিকে অনুমোদিত নির্দিষ্ট শক্তি স্তরে ঘুরে। ইলেকট্রনগুলো নিজ শক্তি স্তরে ঘূর্ণনের সময় কোনো শক্তি শোষণও করে না, আবার বর্জনও করে না। শোষণ বা বর্জন করে না। তাহলে বোর প্রস্তাবনা রাখেন যে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চারিদিকে একটা নির্দিষ্ট শক্তি স্তরে ঘুরে। এই নিজস্ব শক্তি স্তরে ইলেকট্রনগুলো নিজস্ব শক্তি স্তরে ঘূর্ণনের সময় কোনো শক্তি শোষণও করে না এবং কোনো শক্তি বর্জনও করে না। এই শক্তি স্তরকে এন দ্বারা প্রকাশ করা হয়। শক্তি স্তর সংখ্যাকে এন দ্বারা প্রকাশ করেন। এন সমান অন হলে প্রথম শক্তি স্তর কে, এন সমান 2 হলে দ্বিতীয় শক্তি স্তর এল, এন সমান 3 হলে তৃতীয় শক্তি স্তর এম, এভাবে চলবে। তাহলে দেখা গেল যে তাদের নির্ধারিত একটা শক্তি, ইলেকট্রনগুলো ঘূর্ণনের নির্ধারিত একটা শক্তি স্তর রয়েছে এবং ইলেকট্রনগুলো নির্দিষ্ট কৌণিক বেগে ঘুরছে। নিজস্ব শক্তি স্তরে নির্দিষ্ট কৌণিক বেগ নিয়ে ঘুরছে। আচ্ছা, এখন পদার্থের মধ্যে যদি তাপ প্রয়োগ করা হয়, শক্তি প্রয়োগ করা হয়, তখন ইলেকট্রনগুলোর ঘূর্ণনের গতিবেগ বেড়ে যায়।
ইলেকট্রনগুলার, এটা যদি নিউক্লিয়াস হয় আর একটা শক্তি স্তরে ইলেকট্রন ঘুরছে, নিজস্ব শক্তি স্তরে ইলেকট্রন ঘুরছে, যখন এতে তাপ প্রয়োগ করা হয় তখন ইলেকট্রনগুলো লাফ দিয়ে এদের গতিবেগ বেড়ে যায়, ইলেকট্রনের গতিবেগ বেড়ে যায়, তখন লাফ দিয়ে উচ্চতম শক্তি স্তরে গমন করে। একটা ইলেকট্রনের যদি গতিবেগ, যদি কৌণিক বেগ যদি বেড়ে যায়, তখন এটা ছিটকে লাফ দিয়ে আরেকটা পরবর্তী শক্তি স্তর, এখানে n সমান 1, যেটাকে কে স্তর বলা হয়, এটা এল স্তরে চলে গেল, ইলেকট্রনগুলো পরবর্তী উচ্চতর শক্তি স্তরে গমন করে। ঠিক যার ফলে একটা বস্তুতে তাপ দিলে আয়তনে বেড়ে যায়, কারণ ইলেকট্রনগুলো, পরমাণুগুলো কি স্পেস নেয়, জায়গা নিয়ে নেয়, এবং এটা তাপ কি শোষণ করে লাল বর্ণ ধারণ করে। একটা লৌহ টুকরোকে যদি তাপ দেওয়া হয়, এটা লাল হয়ে যায় এবং আয়তনে মোটা হয়ে যায়, আয়তনে বেড়ে যায়। এবং এটা যদি অন্ধকার ঘরে ধরে রাখা হয়, তো দেখা যায় এটা আলো বিকিরণ করে, আবার আলো বিকিরণ করতে করতে আস্তে অনেক সময় পর দেখবে যে এটা আবার পূর্বের অবস্থায় ফেরত আসে। অর্থাৎ যখন একটা আধানযুক্ত কণা ঘুরতে থাকে, তখন শক্তি বিকিরণ করতে করতে যখন তার গতিবেগ কমে যায়, তখন আবার পূর্বের তার নিজস্ব শক্তি স্তরে চলে আসে ফেরত। তো বোর ধারণা দেন যে ইলেকট্রনগুলো শক্তি শোষণ করে তার উচ্চতর শক্তি স্তরে গমন করে। আচ্ছা, এখানে তিনি একটা সমীকরণ দেন যে ইলেকট্রনের কেন্দ্রাত্মিক বল, হচ্ছে যে কৌণিক বেগে ঘুরছে, mvr সমান হচ্ছে যে nh/2π এর সমান। এখানে m হচ্ছে ইলেকট্রনের কি ভর, m হচ্ছে ইলেকট্রন ভর, আর v হচ্ছে তার বেগ, গতিবেগ, আর হচ্ছে যে ব্যাসার্ধে ইলেকট্রন ঘুরছে, এটা আর, ইলেকট্রন যে ব্যাসার্ধে ঘুরছে সেটা হচ্ছে তার ব্যাসার্ধ আর এন তো বললাম যে এন হচ্ছে 1 হলে প্রথম শক্তি স্তর, n সমান 2 হলে দ্বিতীয় শক্তি স্তর, এটা হচ্ছে স্তর সংখ্যা n, শক্তি স্তর সংখ্যা। আর এইচ হচ্ছে প্ল্যাঙ্ক ধ্রুবক, এটার মান হচ্ছে 6.626 ইন্টু 10⁻⁻34 মিটার স্কোয়ার কেজি পার সেকেন্ড। এটা হচ্ছে প্ল্যাঙ্ক ধ্রুবক। আর 2 ধ্রুবক, পাই তো ধ্রুবকরা জানো, 3.1416। আর যখন সে শক্তি শোষণ করে উচ্চতর শক্তি স্তরে গমন করে এবং সে যখন শক্তি বিকিরণ করে, তখন সে তার পূর্বের শক্তি স্তরে ফেরত আসে। তো সেটার সমীকরণ হচ্ছে যে এইচ নিউ সমান hc/λ। সি হচ্ছে আলোর বেগ, এইচ হচ্ছে প্ল্যাঙ্ক ধ্রুবক, আর ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, যে শক্তিটা বিকিরণ করে তার তরঙ্গ দৈর্ঘ্য। আলোর বেগ সি সমান তো জানো, 3 ইন্টু কত 10⁸ মিটার পার সেকেন্ড। আর নিউ হচ্ছে সে বিকিরণ করে বিকিরিত শক্তির কম্পাঙ্ক। নিউ হচ্ছে কম্পাঙ্ক, বিকিরিত শক্তির কম্পাঙ্ক। আর ল্যামডা হচ্ছে তরঙ্গদৈর্ঘ্য, শক্তির তরঙ্গদৈর্ঘ্য।
তাহলে সে বিকিরণ শক্তি বিকিরণ করে সে পূর্বেরই শক্তি স্তরে ফেরত আসে। তাহলে বোর পরমাণু মডেল আমরা সাফল্য কি, যে তিনি বলেছেন যে একটা ইলেকট্রন যখন নিজস্ব শক্তি স্তরে ঘুরে তখন কোনো শক্তি শোষণও করে না, বিকিরণও করে না। কিন্তু যখন কোনো শক্তি প্রয়োগ করা হয়, তাপ প্রয়োগ করা হয়, তখন ইলেকট্রন ঘূর্ণন গতিবেগ বেড়ে যায়, সে লাফ দিয়ে তার উচ্চতর শক্তি স্তরে গমন করে। আবার ফিরে আসার সময় সে সেই শক্তিটা আবার বিকিরণ করে দেয়, সেই শক্তিটা আবার ছেড়ে দেয়। তো এখন দেখো, এই যে নিউক্লিয়াসকে চারিদিকে কেন্দ্র করে ঘুরছে, এটা কিন্তু এই রাদারফোর্ডের পরমাণু মডেলের সাথে সামঞ্জস্য রয়েছে। কিন্তু রাদারফোর্ড শক্তি স্তর সম্পর্কে কোনো ধারণা দেয়নি, কিন্তু বোর শক্তি স্তর সম্পর্কে ধারণা দিয়েছেন। শক্তি স্তর হচ্ছে কি একটা নির্দিষ্ট খোলক বলতে পারো, গোলক, নিউক্লিয়াসের চারিদিকে একটা গোলক, একটা ইলেকট্রন সেই নির্দিষ্ট গোলক পৃষ্ঠে ঘুরে, এটি হচ্ছে শক্তি স্তর। কোন আর যে পথে ঘুরে সেটাকে বলা হয় কক্ষপথ। তো একটা শক্তি স্তরে অসংখ্য কক্ষপথ থাকতে পারে। শ্রোডিঞ্জারের অনিশ্চয়তা নীতি অনুযায়ী একটা শক্তি স্তরে ইলেকট্রন কোথায় অবস্থান করছে এটা কিন্তু বলা যাবে না, কারণ সে নির্দিষ্ট শক্তি স্তর আছে বটে, কিন্তু তার কক্ষপথ নির্দিষ্ট না। সময় এদিকে ঘুরছে, সময় এদিকে ঘুরছে, সময় এদিকে ঘুরছে, হ্যাঁ, মানে একটা নির্দিষ্ট গোলক পৃষ্ঠে সে ঘুরছে। আর কক্ষপথ তাহলে নির্দিষ্ট, শক্তি স্তর নির্দিষ্ট কিন্তু কক্ষপথ নির্দিষ্ট না, সে দিক পরিবর্তন করে। এখন আসো বোর মডেলের সীমাবদ্ধতা। মানে তার মডেলে যে সব ত্রুটি পাওয়া গেছে, বোরের পরমাণু মডেলে যেমন এক ইলেকট্রন বিশিষ্ট হাইড্রোজেনের একটা ইলেকট্রন বিশিষ্ট হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালী বর্ণনা করা যায়, কিন্তু যখন অসংখ্য ইলেকট্রন থাকে তখন এটা বোর পরমাণু মডেলের বর্ণালী ব্যাখ্যা করা যায় না। তাহলে শুধুমাত্র একটি ইলেকট্রন বিশেষ, যেমন হাইড্রোজেন পরমাণুর বর্ণালী ব্যাখ্যা করা যায়, কিন্তু ইলেকট্রন যদি অসংখ্য হয় তখন এর বর্ণালীটা ব্যাখ্যা করা যায় না। এরপর আসো 2 নম্বর ত্রুটি হচ্ছে যে বোরের পারমাণবিক মডেল অনুসারে যখন ইলেকট্রনগুলা এক স্তর থেকে লাফ দিয়ে, হ্যাঁ, অন্য স্তরে গমন করে, শক্তি শোষণ করে এক স্তর থেকে লাফ দিয়ে অন্য স্তরে গমন করে। পারমাণবিক বর্ণালীতে একটা ইলেকট্রনের জন্য একটি মাত্র রেখা দাগ পাওয়ার কথা, কিন্তু পরমাণু বর্ণালীতে অসংখ্য দাগ পাওয়া যায়, ক্ষুদ্র ক্ষুদ্র অসংখ্য রেখা সৃষ্টি হয়। তো এই ক্ষুদ্র ক্ষুদ্র রেখার সমষ্টি বোর মতবাদ অনুসারে ব্যাখ্যা দেওয়া যাচ্ছে না, যে একটা ইলেকট্রনের জন্য এতগুলো রেখা কেন। কিন্তু আচ্ছা, বোর বলেছেন যে তার নির্দিষ্ট কক্ষপথে শক্তি স্তরে ঘুরে, কিন্তু দেখা যায় যে ইলেকট্রনগুলা একটা নির্দিষ্ট গোলকে ঘুরে না, এটা একটা কি উপবৃত্তাকার পথে ঘুরে ইলেকট্রনগুলা এরকম। তাহলে ব্যাসার্ধ আস্তে আস্তে কি বাড়ে, ইলেকট্রনের ব্যাসার্ধ বাড়ে আবার কমে, নিউক্লিয়াস থেকে দূরত্ব বাড়ে আবার কমে। তাহলে এটা তো নির্দিষ্ট গোলকের মধ্যে হলো না, যেহেতু এটা উপবৃত্ত পথে ঘুরে। যদি একটা বৃত্তাকার ঘুরতো
তাহলে ইলেকট্রনের ব্যাসার্ধ সবসময় সমান থাকতো, কিন্তু বোর বলছে যে একটা নির্দিষ্ট শক্তি স্তরে ঘুরে, কিন্তু আসলে দেখা যায় যে ইলেকট্রনগুলা কি উপবৃত্তাকারে ঘুরে। আর উপবৃত্তাকারে ঘুরলে তাদের কেন্দ্র থেকে তার দূরত্ব কি সমান থাকে? মুহূর্তে চেঞ্জ হয়, প্রতি মুহূর্তে চেঞ্জ হয়, অর্থাৎ ইলেকট্রনগুলো উপবৃত্ত আকারে ঘুরছে। তাহলে নির্দিষ্ট নির্দিষ্ট যে শক্তি স্তর, নির্দিষ্ট শক্তি স্তর মতবাদকে কি থাকে না। দেখো এদের ইলেকট্রনের ব্যাসার্ধগুলো কি ঘূর্ণনের ব্যাসার্ধগুলা, অর্থাৎ সময়ে তারা নিউক্লিয়াসের নিকটে আসে, আবার সময় নিউক্লিয়াসের থেকে দূরে চলে যায়, অর্থাৎ একটা উপবৃত্তাকার পথে ঘুরে, ইলেকট্রনগুলো উপবৃত্তাকার পথে ঘুরে। তো এখান থেকে আমরা বোরের পরমাণু মডেল, যদিও প্রত্যেক মডেলের কিছু না কিছু ত্রুটি রয়েছে, এরপরও আমরা ইলেকট্রনের বিন্যাস সম্পর্কে, বোরের পরমাণু মডেল থেকে আমরা ইলেকট্রন বিন্যাস সম্পর্কে ধারণা লাভ করতে পারি। আচ্ছা, ইলেকট্রন বিন্যাস আমরা আর এক ক্লাসে আলোচনা করি। আজকে আমরা এই দুই মডেল সম্পর্কে আমরা জানলাম যে পরমাণু মডেল, রাদারফোর্ডের পরমাণু মডেল, যিনি সর্বপ্রথম পরমাণু সম্পর্কে গঠন সম্পর্কে ধারণা দেন, যে পরমাণু নিউক্লিয়াসে আছে একটা, যার মধ্যে ধনাত্মক, সকল ধনাত্মক আধান রয়েছে, আর নিউক্লিয়াসের বাইরে ঋণাত্মক আধান ইলেকট্রন, সমান সংখ্যক ইলেকট্রন রয়েছে, এবং এটা নির্দিষ্ট কক্ষপথে ঘুরছে। রাদারফোর্ড বলেছেন যে ইলেকট্রন এবং নিউক্লিয়াসের মধ্যে যে আকর্ষণ বল আর ঘূর্ণনের ফলে যে কেন্দ্রবিমুখী বল সমান। আর বোর সম্পর্কে জানলাম যে ইলেকট্রনগুলো একটা নির্দিষ্ট শক্তি স্তরে ঘুরছে, নিজস্ব শক্তি স্তরে ঘোরার সময় কোনো শক্তি শোষণ করে না, বিকিরণ করে না। আর যদি শক্তি প্রয়োগ করা হয়, শক্তি শোষণ করলে ইলেকট্রনের গতিবেগ বাড়ে, তো লাভ দিয়ে উচ্চতর শক্তি স্তরে গমন করে, আবার সে শক্তি বিকিরণ করে তার পূর্বের শক্তি স্তরে ফিরে আসে। তাহলে আজকে এ পর্যন্ত, তোমরা বই থেকে আরও ভালোভাবে শিখবা।